গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। আজ থাকছে এর ৭ম পর্ব। তারিখ ৩১ অক্টোবর ১৯৭৫ সন। রাধানাথবাবু মেঝেতে শীতল পাটির বিছানায় শুয়ে আছেন। তার পাশে শফিক কাগজ কলম নিয়ে বসেছে। রাধানাথবাবু জরুরি এক চিঠির ডিকটেশন দেবেন। চিঠি যাবে খন্দকার মোস্তাকের হাতে। রাধানাথ বললেন, শচীন কর্তা মারা গেছেন, এই খবর জানো? না, উনি আজ মারা গেছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা শচীন কর্তার মৃত্যুতে যতটা শোক পেয়েছে তার ১০০ ভাগের ১ ভাগ শোকও তাদের জাতির পিতার মৃত্যুতে পায়নি। শফিক বলল, খন্দকার মোস্তাক হয়তো তাকে জাতির পিতার আসন থেকে নামিয়ে দেবেন। রাধানাথ বললেন, এটা উনি পারবেন না, সবার ক্ষমতারই সীমাবদ্ধতা আছে। খন্দকার মোস্তাক তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। শফিক হতাশ গলায় বলল, জানলেই ভালো। রাধানাথ বললেন, লেখো, মাননীয় প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। লিখেছ? জি। এখন লেখো, নমস্কার এবং অভিনন্দন। আশা করি আপনার মাধ্যমে দেশ দিক নির্দেশনা পাবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি যেন কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন। বাংলাদেশে এখন যে অবস্থা, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে। একটি আপ্তবাক্য আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সবাইকে তার মুদ্রায় হিসাব দিতে হবে। বিনীত, রাধানাথ। শফিক বলল, খন্দকার মোস্তাক সাহেব আপনাকে চেনেন? খুব ভালো মতো চেনেন। এই চিঠি নিয়ে তুমি যাবে, সরাসরি তার হাতে দিবে। আমি বঙ্গভবনে ঢুকব কিভাবে? সেই ব্যবস্থা আমি করব। এখন দোতলার স্টোর রুমে যাও, একটা রেকর্ড প্লেয়ার আছে, সেটা আনো। শচীন কর্তার 76 RPM এর বেশ কিছু রেকর্ড আছে, যে কোনো একটা নিয়ে আসো। তার গান শুনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাই। শফিক, আমার মন বলছে একটা সময় আসবে যখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে এদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে। আমি সেই দিন দেখে যেতে চাই। রাধানাথ চোখ বন্ধ করে শুয়ে আছেন। রেকর্ড প্লেয়ারে শচীন কর্তার গান বাজছে, রঙিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে। বঙ্গভবনে ঢুকতে এবং খন্দকার মোস্তাকের হাতে চিঠি দিতে শফিকের মোটেই বেগ পেতে হলো না। মোস্তাক মুখবন্ধ খাম হাতে নিলেন, চিঠি বের করে পড়লেন না। ভ্রু কুঁচকে শফিকের দিকে তাকিয়ে রইলেন। কড়া গলায় বললেন, তোমার নাম কি? শফিক ভীত গলায় বলল, শফিক। তুমি রাধানাথবাবুকে চেনো কিভাবে? তুমি রাধানাথবাবুকে চেনো কিভাবে? আমি ওনার কিছু টুকটাক কাজ করে দেই। টুকটাক কাজ মানে কি? ডিকটেশন নেই, ওনার চোখ ভালো না, লেখাপড়া করতে সমস্যা হয়। আমার কাছে যে চিঠি এসেছে তার ডিকটেশন তুমি নিয়েছ? জি। চিঠির বিষয়বস্তু তুমি জানো? জি। রাধানাথবাবুকে আমার শুভেচ্ছা দেবে এবং বলবে, তিনি যদি বঙ্গভবনে এসে আমার সঙ্গে 1 কাপ চা খান তাহলে আমি খুশি হব। জি বলবো। স্যার, আমি কি এখন যেতে পারি? খন্দকার মোস্তাক বিরক্ত গলায় বললেন, তোমাকে কেউ আটকে রাখেনি। প্রেসিডেন্ট শফিককে আটকাননি, কিন্তু একজন আটকালেন, তার নাম মেজর রশিদ। ইনি তখন বঙ্গভবনে বিশাল এক রুম দখল করে থাকেন। তার রুমের সামনে স্টেনগান হাতে 2জন সৈনিক দাঁড়িয়ে থাকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সব আলোচনা এই ঘরেই হয়। শফিককে মেজর রশিদের সামনে উপস্থিত করা হলো। মেজর শীতল গলায় বললেন, হু আর ইউ? স্যার, আমার নাম শফিক। তুমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছ? ওনার সঙ্গে দেখা করার পাস আমি ইস্যু করি। তুমি পাস কোথায় পেলে? শফিক ভীত গলায় বলল, পাস কোথা থেকে এসেছে আমি জানি না স্যার, প্রেসিডেন্ট সাহেব ব্যবস্থা করেছেন। ওনার সঙ্গে তোমার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই স্যার, আমি সামান্য ব্যক্তি। আমি ওনার জন্য একটা চিঠি নিয়ে এসেছিলাম। চিঠি কে দিয়েছেন? রাধানাথবাবু। হু ইজ হি? তিনি একজন প্রেসের মালিক। প্রেসের নাম আদর্শ লিপি। চিঠিতে কি লেখা? শফিক ইতস্তত করে বলল, চিঠিতে কি লেখা আমি জানি না স্যার। শফিক এই মিথ্যা বলে ঘাবড়ে গেল।
তার মনে হচ্ছে এই লোক তার মিথ্যা ধরে ফেলেছে। তুমি ভয় পাচ্ছ কেন? শফিক বলল, স্যার আমি ভীতু মানুষ, এই জন্য ভয় পাচ্ছি। মেজর রশিদ সিগারেট ধরাতে ধরাতে বললেন, ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে বলে তুমি ভয় পাচ্ছ? মেজর সাহেব নিচু গলায় তার পাশে সিভিল পোশাকে দাঁড়িয়ে থাকা একজনকে কী যেন নির্দেশ দিলেন। তার নির্দেশ মতো শফিককে নিয়ে যাওয়া হলো রমনা থানায়। সেখানে পুলিশের এসপি সালাম সাহেবের হাতে তাকে তুলে দেওয়া হলো। সালাম সাহেব হতাশ গলায় বললেন, যারা আপনাকে পাঠিয়েছেন তাদের হাতে বন্দিশালা নেই। সন্দেহভাজনকে তারা থানায় পাঠিয়ে দেন। এর মধ্যে দুর্ভাগ্যবানরা চলে যান আনিতে। শফিক বলল, আনি কি? আনি হচ্ছে আগাছা নির্মূল। আপনি যদি আগাছা হয়ে থাকেন তাহলে আপনাকে নির্মূল করা হবে। কাজটা আমরা করব না, এই ভরসা আপনাকে দিতে পারি। আপনার সান্ত্বনা বলতে এইটুকু। শফিক বলল, স্যার আমি কি আমার অবস্থা জানিয়ে কাউকে টেলিফোন করতে পারি? পারেন, তবে থানার টেলিফোন এখন নষ্ট। যান, হাজতে অপেক্ষা করুন, টেলিফোন ঠিক হলে আপনাকে খবর দেওয়া হবে। সারা দিনেও টেলিফোন ঠিক হলো না। শফিক ঠিক করল, কোনো কারণে যদি সে বেঁচে যায় তাহলে আর ঢাকায় থাকবে না, মার কাছে চলে যাবে। রাত 8টায় হাজতের দরজা খুলে তাকে বের করা হলো। মিলিটারি একটা জিপ থানার সামনে দাঁড়িয়ে আছে। এসপি সালাম সাহেবের সঙ্গে একজন অফিসার। এই অফিসারকে শফিক বঙ্গভবনে দেখেনি। অফিসার এসেছেন সিভিল পোশাকে। সালাম সাহেব তাকে ক্যাপ্টেন সাহেব বলে ডাকছেন বলেই শফিক নিশ্চিত হলো ইনি একজন ক্যাপ্টেন। এই সময় মেজর এবং ক্যাপ্টেনরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শফিকের ইচ্ছে করছে ক্যাপ্টেনের পা চেপে ধরতে। জীবন রক্ষার জন্য শুধু পা চেপে ধরা না, পা চাটাও যায়। ক্যাপ্টেন সাহেব কড়া গলায় বললেন, আপনি বোস্টার সাহেবকে চেনেন? শফিক বলল, জি না স্যার, উনি কে? উনি বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত। আপনি তাকে চেনেন না, তারপরে উনি কেন আপনার মুক্তির জন্য সুপারিশ করলেন? তাও আমি জানি না, আমি অতি তুচ্ছ একজন। আমার জন্য সুপারিশ করার কেউ নেই স্যার। ক্যাপ্টেন বললেন, যান, চলে যান, ইউ আর রিলিজড। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। শফিক বলল, স্যার আপনার অনেক মেহেরবানি, আমি নিজে যেতে পারবো। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, এই জন্য বললাম। শফিক বলল, বৃষ্টিতে ভিজে আমার অভ্যাস আছে স্যার। অবন্তীর কাছে লেখা ইসাবেলার নভেম্বর মাসের চিঠি। আমার ছোট্ট পাখি, আমার জেসমিন পুষ্প। এই মেয়ে, তোমার নভেম্বর মাসের চিঠি আমি লিখছি অক্টোবরের 21 তারিখে। তোমার দেশের যে অবস্থা, চিঠি পেতে পেতে নভেম্বর চলে আসবে। তোমার জন্য অতি আনন্দের একটা খবর দিয়ে শুরু করি। তোমার বাবা ফিরে এসেছে। প্রথমে তাকে চিনতে পারছিলাম না, মনে হচ্ছিল স্ট্রিট বেগার, ভিক্ষা চাইতে দরজার বেল টিপছে। আমি তাকে বললাম, গো টু হেল। সে যথারীতি তার পুরনো অভ্যাস মতো রসিকতা করল। সে বলল, হেলে যাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি। তোমার চেয়ে কঠিন হেল আর কোথায় পাবো? তোমার বাবার শরীর খুব খারাপ করেছে, নানান অসুখ বিসুখ বাঁধিয়েছে। মাথার চুল বেশিরভাগ পড়ে গেছে, চোখ রক্তবর্ণ, কোটরে ঢুকে গেছে, কিডনি মনে হয় ঠিকমতো কাজ করছে না, পায়ে পানি এসেছে, লিভারও মদ খেয়ে পচিয়ে ফেলেছে। তার সারা শরীর হলুদ, গা থেকে টক গন্ধও বের হচ্ছে। আমি তাকে বললাম, আমার কাছে কেন এসেছো? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও। সে বলল, এই অবস্থায় মেয়ের কাছে ফেরা যাবে না, শরীর সারিয়ে তারপর যাব। তুমি আমার শরীর সারাবার ব্যবস্থা করো। আমি বললাম, আমি কেন তোমার শরীর সারাবার ব্যবস্থা করব? তুমি কে? সে বলল, আমি তোমার কেউ না তা ঠিক আছে, কিন্তু আমি তোমার অতি আদরের কন্যার বাবা। এই পরিচয় কি যথেষ্ট না? আমি বললাম, না, আমার বাড়িতে তুমি থাকতে পারবে না। তুমি তোমার থাকার জায়গা খুঁজে বের করো। আমি তোমার জন্য অনেক যন্ত্রণার ভিতর দিয়ে গিয়েছি, আর যাব না। সে বলল, ওকে, চলে যাচ্ছি। বলেই পুটলি পাটলি নিয়ে আমার বাড়ির ঠিক সামনে পাম গাছের নিচে বসলো। আমি দেখেও না দেখার ভান করলাম। দুপুরে দেখি সে পুটলি থেকে ভদকার বোতল বের করে পানি ছাড়া শুধু শুধু ভদকা খাচ্ছে। আমার দিকে বোতল উঁচিয়ে বলল, চিয়ার্স। আনন্দময় পুরনো দিনের স্মরণে। ইসাবেলা, দ্য গ্রেট ড্যান্সিং কুইন। এখন তুমি বলো, এই মানুষের উপরে কতক্ষণ রাগ করে থাকা যায়?
আমি তার জন্য গেস্ট রুম খুলে দিয়েছি, তার চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসায় চট করে কোনো সুফল পাওয়া যাবে এরকম মিথ্যা আশায় বসে থাকবে না। তবে আমি তোমার বাবার চিকিৎসার কোনো ত্রুটি করব না, যীশুখ্রিস্টের শপথ। আমি তোমাকে ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের একটা টিকিট পাঠাবো। খোঁজখবর করছি ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকায় যায় কি না। তুমি দ্রুত চলে এসো। আমি আড়াল থেকে পিতাকন্যার মিলন দৃশ্য দেখতে চাচ্ছি। ইতি, তোমার মা ইসাবেলা। পুনশ, তোমার বাবা তোমাকে চিঠি লেখার জন্য কাগজ কলম দিয়েছে। চিঠি লিখে শেষ করেছে কিনা জানি না। শেষ করা মাত্র চিঠি তোমাকে পাঠাবো। তোমার বাবা এতদিন কোথায় ছিল শুনলে বড় ধরনের চমক খাবে। সে ছিল জেলে। তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কী অপরাধ তা এখনও জানি না। এ বিষয়ে সে মুখ খুলছে না। পুনশ 3, তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম এই মানুষটার মতো ঘৃণা আমি আর কাউকে করি না। এখন মনে হচ্ছে এই ধারণা ভুল। তোমার বাবাকে আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই ভালোবাসি, কিংবা কে জানে, হয়তো তার চেয়েও বেশি। পুনশ 4, খুব জরুরি একটা কথা লিখতে চাচ্ছিলাম, এখন মনে পড়ছে না। ইদানিং আমার এই সমস্যা হয়েছে। অপ্রয়োজনীয় কথা মনে থাকে, প্রয়োজনীয় কথা মনে থাকে না। অবন্তী মায়ের চিঠি পরপর 3 বার পড়ল। কিছুক্ষণ চিঠি গালে ধরে রাখল। চিঠি থেকে চা পাতা এবং লেবুর সতেজ গন্ধ আসছে। মা নিশ্চয়ই নতুন ধরনের কোনো পারফিউম চিঠিতে মাখিয়ে দিয়েছে। অবন্তী চিঠি হাতে দাদাজানের ঘরে ঢুকল। সরফরাজ খান আঁতকে উঠে বললেন, তোকে এরকম দেখাচ্ছে কেন? ইজ এনিথিং রং? অবন্তী বলল, কীরকম দেখাচ্ছে? মনে হচ্ছে কিছুক্ষণ আগে ভূত দেখেছিস। মুখ রক্তশূন্য। আমার চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাচ্ছ না? না। না দেখতে পেলে বুঝতে হবে তোমার অবজারভেশন পাওয়ার অতি দুর্বল। যাই হোক, তুমি তো আমার সব চিঠি আগে সেন্সর করে আমাকে দাও। মার এইবারের চিঠিটা কি পড়েছ? না। এই নাও চিঠি, পড়লে আনন্দ পাবে। বাবার খোঁজ পাওয়া গেছে। বাবা এখন মার সঙ্গেই আছে। মার বাড়ির সামনে একটা পাম গাছের নিচে আস্তানা গেড়েছে। নানা কর্মকাণ্ড করে মাকে ভোলানোর চেষ্টা করছে। মা অবশ্যই কঠিন চিজ ভুলছে না। বারান্দার সব জানালা বন্ধ করে দিয়েছে যাতে বাবাকে দেখতে না হয়। সরফরাজ খান বললেন, হড়বড় করে এসব কি বলছিস? চিঠি দে, পড়ে দেখি। অবন্তী বলল, চিঠি এখনই পড়া শুরু করবে না। আগে আমার কথা মন দিয়ে শোনো। আমি আজ রাতে একটা পার্টি দেব। আমার আনন্দ আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। অন্যেরা মানে কারা? খালেদ চাচা, আমার স্যার, শামীম শিকদার। তুমি বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবে, বাবার পছন্দের মাছ। কই মাছ আর মটরশুঁটি কিনবে। খালেদ চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন। আজ রাতে হবে মাছ উৎসব। তুই তো মাছ খাস না। এখন খাই। খতিবনগরের হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছি। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, আবার তার কথা কেন? আমি চাই না এই বাড়িতে তার নাম উচ্চারিত হোক। অবন্তী হাসতে হাসতে বলল, হাফেজ সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতাম। সরফরাজ খান বললেন, তোর বাবার কাণ্ড কারখানা আমি কোনো দিন বুঝিনি, তোর কাণ্ড কারখানাও বুঝি না। আমার একটা সাজেশন শোন। শফিক আর ওই যে শামীম, এদের আসতে বলার কিছু নেই। এরা কোনোভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত না। অবন্তী বলল, আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা আমি ঠিক করব, তুমি না। সরফরাজ খান বললেন, আচ্ছা ঠিক আছে, চোখ মুখ কঠিন করে ফেলতে হবে না। অবন্তী বলল, চোখ মুখ কঠিন করেছি অন্য কারণে। হঠাৎ মনে পড়ল, শফিক স্যার অনেক দিন এ বাড়িতে আসেন না। তুমি কি তাকে আসতে নিষেধ করেছ? সরফরাজ খান জবাব দিলেন না। অবন্তী বলল, তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি। আজকের পার্টিতে তোমাকে আমি নিমন্ত্রণ করছি না। তার মানে? তার মানে আজ তোমার জন্য খাবার আসবে হোটেল থেকে। তুমি হাসছো কেন? আমি সিরিয়াস। ভালো কথা, শফিক স্যারের ঠিকানা লিখে দাও, আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসব।
তোকে যেতে হবে না, মাস্টার আশেপাশেই থাকে, মোড়ের এক চায়ের দোকানে থাকে, চা বানিয়ে বিক্রি করে। অবন্তী বলল, বাহ, ইন্টারেস্টিং তো। সরফরাজ খান ভুরু কুঁচকালেন। ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না। রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি, রাধানাথবাবুর সঙ্গেও দেখা করেনি। শফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক। আমেরিকার রাষ্ট্রদূতের শফিকের মতো অভাজনকে সুপারিশ করার পিছনে এই মানুষটার হাত আছে। এরা অনেক বড় মানুষ, বড় মানুষদের কাছ থেকে দূরে থাকতে হয়। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। সে কাদেরের চায়ের দোকানে এসে উঠেছে, এখন সে এখানেই রাতে ঘুমায়। গোসল সারে ধানমন্ডি লেকে বাথরুমের জন্য এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে। তাকে কাদের মোল্লা মাসে 20 টাকা করে দেয়। চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। শফিক সুখেই আছে, সারাদিন চা বানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের ভিতর ঘুমায়। কালা পাহাড় তাকে পাহারা দেয়। কিছুক্ষণ পরপর দোকানের চারপাশে ঘুরপাক খায়। আশেপাশে কেউ না থাকলে শফিক কালা পাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে। কালা পাহাড় ঘেউ ঘেউ করে আলোচনায় অংশগ্রহণ করে। তাদের আলোচনার নমুনা, কিরে কালা পাহাড়, কেমন আছিস? ঘেউ, আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস? কেউ আমার খোঁজ জানে না, রাধানাথ বাবু না, অবন্তীও না। অবন্তীকে চিনিস? ঘেউ ঘেউ, নে একটা বিস্কুট খা, একটু পর ভাত বসাবো, তখন ভাত খাবি। আজ কি রান্না হবে জানতে চাস? ঘেউ, আজকে বিরাট আয়োজন, গরম ভাত, বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল। রাতে করব ডিমের সালুন। শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের দিকে চা পিপাসীদের ভিড় তেমন থাকে না। শফিক তখন রান্না চড়ায়, রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে। আজ পড়ছে বনফুলের একটা উপন্যাস, নাম জঙ্গম। উপন্যাসটা যে রাধানাথবাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে অনেক দিন পড়েনি। মাত্র 10 পৃষ্ঠা বাকি আছে। বইটা শেষ করে সে রাধানাথবাবুকে ফেরত দেবে না, নিজের কাছে রেখে দেবে। বই নিজের কাছে রাখলে দোষ হয় না। এই বইটা অবন্তীকে পড়তে দিতে হবে। চিনি কম দিয়ে আমাকে 1 কাপ চা দিন তো। শফিক হতভম্ব হয়ে তাকালো। কি আশ্চর্য, অবন্তী হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। 2 সেকেন্ড আগেই সে অবন্তীর কথা ভাবছিল। কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? অবন্তী বলল, আমি কিন্তু টাকা আনিনি, আমাকে বাকিতে চা খাওয়াতে হবে। বলতে বলতে কাস্টমারদের জন্য রাখা কাঠের বেঞ্চিতে অবন্তী বসল। এখন সে পা নাচাচ্ছে। শফিক বলল, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আমি ভালো আছি। এখন আপনি বলুন তো, আপনার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ জেনে কি হবে? অবন্তী বলল, কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি। ট্যাংরা মাছ। অবন্তী বলল, ট্যাংরা মাছ? এই মাছ কারো পছন্দের হতে পারে তা আমার জানা ছিল না। শফিক বলল, আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন, তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন, টকটক লাগে। আমার কাছে মনে হয় বেহেশতি খাবার। আপনার মা কি বেঁচে আছেন? হ্যাঁ, আমি তার কাছ থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নেব। আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে। আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই, আমাকে চা দিচ্ছেন না কেন? সত্যি চা খাবে? হ্যাঁ, খাবো। শফিক অবাক হয়ে ভাবছে, কি আশ্চর্য মেয়ে। সে একবার জানতে চাইছে না শফিক এখানে চা বানাচ্ছে কেন। যেন শফিকের জন্য চা বানানোর কর্মকাণ্ডই স্বাভাবিক। অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, সুন্দর চা বানিয়েছেন। আপনি যদি পুরোপুরি চায়ের কারিগর হয়ে যান তাহলে আমি রোজ এসে 1 কাপ করে চা খেয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমার উপরে ঝাঁপ দিয়ে পড়বে। শফিক বলল, ঝাঁপ দিবে না। অবন্তী বলল, আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না? কুকুরের মনের কথা কি আপনি জানেন? সব কুকুরের মনের কথা জানি না, এটার মনের কথা জানি। এটা আমার কুকুর, এর নাম কালা পাহাড়। অবন্তী হতভম্ব গলায় বলল, এর নাম কালা পাহাড়?
হ্যাঁ, আমি যেখানে যাই সে আমার পিছনে পিছনে যায়। কি আশ্চর্য! শফিক বলল, আশ্চর্য কেন? অবন্তী বলল, এরকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী, এজন্যই বললাম কি আশ্চর্য। অবন্তী অনেক রান্নাবান্না করেছিল। সে তার দাদাজানের জন্য সত্যি সত্যি হোটেল থেকেও খাবার আনিয়েছিল, ডাল, গোস্ত। আশ্চর্যের ব্যাপার হলো তার পার্টিতে কেউ এলো না। খালেদ মোশাররফ এলেন না। তিনি কেন আসছেন না তা জানালেনও না। এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। শামীম শিকদার দেশে নেই। সে নাকি কোনো আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে। শফিককে সন্ধ্যাবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। রাধানাথ বাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার আদর্শলিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট। রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন। আপনার সঙ্গে আবার দেখা হলো। জি স্যার। রাধানাথবাবু খুন হয়েছেন, এটা জানেন তো? কিছুক্ষণ আগে জেনেছি। এখন বলুন, রাধানাথবাবুর গলায় ছুরিটা কি আপনি বসিয়েছেন, নাকি আপনার কোনো সঙ্গী? জবেহ করে কাউকে হত্যা করা একা করা যায় না, কয়েকজন লাগে। একজন ছুরি চালায়, বাকিরা ধরে থাকে। বুঝেছেন? জি স্যার। ভেরি গুড। এখন মুখ খুলুন। শফিক মুখ খুলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। দুঃস্বপ্ন দেখে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদের ঘুম ভাঙল। ভয়ে এবং উত্তেজনায় তার হাঁপানির মতো হয়ে গেল। অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। নিজেকে সামলানো যাচ্ছে না। তার হাত পার্কিনসন্স রোগীর মতো কাঁপছে। পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তার স্বপ্ন খুব ভয়ঙ্কর কিন্তু ছিল না। স্বপ্নটা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক, আতঙ্কে অস্থির হওয়ার মতো কিছু না। তিনি দেখেছেন তার আগামসি লেনের বাড়ির ছাদে তিনি বসে আছেন। তার সামনে একগাদা কবুতর। তিনি কবুতরকে চাল খাওয়াচ্ছেন। হঠাৎ চিলেকোঠার দরজায় প্রচণ্ড শব্দ হতে লাগল। শব্দে সব কবুতর উড়ে গেল। তিনি তাকিয়ে দেখেন ছাদের দরজা এবং দেয়াল ভেঙে প্রকাণ্ড এক ট্যাঙ্ক ঢুকেছে। স্বপ্নে ছাদে ট্যাঙ্ক আসা খুবই স্বাভাবিক মনে হলো। ট্যাঙ্কের ভিতর কর্নেল ফারুক বসে আছেন। ফারুকের চোখে কালো চশমা, গায়ে কিছু নেই, খালি গা। স্বপ্নে এই বিষয়টাও মোটেও অস্বাভাবিক মনে হলো না। কর্নেল ফারুক বললেন, কবুতরগুলো খুবই যন্ত্রণা করছে। দিন রাত বাকবাকুম ডাক। আমি কবুতর মারতে এসেছি। মোস্তাক বললেন, উত্তম কাজ করেছেন। সব কবুতর মেরে ফেলা উচিত। কাকগুলো থাকুক, এরা ময়লা খেয়ে আবর্জনা পরিষ্কার করে। কবুতর কোনো কাজের পাখি না। ছাদে আবারও ঘর ঘর শব্দ। আরেকটা ট্যাঙ্ক ঢুকছে, তার পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা। ট্যাঙ্কগুলো নির্বিচারে কামান দাগতে শুরু করেছে। খন্দকার মোশাররফ যখন ট্যাঙ্কের স্বপ্ন দেখছেন, তখন কাকতালীয়ভাবে মেজর ফারুক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 8টা ট্যাঙ্ক এনে বঙ্গভবনের চারদিকে বসাচ্ছিলেন। বঙ্গভবনে আগেই 8টা ট্যাঙ্ক ছিল, এখন হলো 16টা। বঙ্গভবন পুরোপুরি সুরক্ষিত। 16টা ট্যাঙ্ক ডিগিয়ে কেউ এখানে ঢুকবে না, সে যত বড় বীরপুরুষই হোক। ফারুক আতঙ্কে অস্থির হয়েছিলেন, কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাবভঙ্গি মোটেই তার ভালো মনে হচ্ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল শাফাত জামিল। বগুড়া ক্যান্টনমেন্ট থেকেও ট্রুপস মুভমেন্ট শুরু হয়েছে। খালেদ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু কর্নেল হুদাও যুক্ত হয়েছেন। কর্নেল হুদার ভাবভঙ্গিও ভালো না। রংপুর ক্যান্টনমেন্ট থেকে 10 এবং 15 ইস্টবেঙ্গল রেজিমেন্ট আসছে। এরা মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফের সঙ্গে যুদ্ধ করেছে। কোনো কারণে যদি খালেদ মোশাররফ বঙ্গভবন আক্রমণ করেন, তাহলে ভরসা ট্যাঙ্ক বহর। ফারুকের আতঙ্কগ্রস্ত হওয়ার আরেকটি কারণ আন্ধা হাফিজ। আন্ধা হাফিজ খবর পাঠিয়েছেন, ফারুকের বাহিনী 15ই আগস্টে বাড়াবাড়ি করেছে, তার ফল অশুভ হয়েছে। ফারুকের উচিত জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং কোনো দিন দেশে ফিরে না আসা। নভেম্বরের 2 তারিখ ভোরে ফারুক ব্যাকুল হয়ে টেলিফোন করলেন কর্নেল ওসমানীকে। তিনি যেন খালেদ মোশাররফের সঙ্গে কথা বলে একটা সমঝোতায় বসেন। এখন মোটামুটি পরিষ্কার, খালেদ মোশাররফ কিছু ঘটাতে যাচ্ছেন। সেনা কর্মকর্তারা সবাই কোনো না কোনো সময়ে বঙ্গভবনে এসেছেন, চা পানি খেয়েছেন। মেজর ফারুক, মেজর রশিদ ও মেজর ডালিমের সঙ্গে গল্পগুজব করেছেন। একমাত্র ব্যতিক্রম খালেদ মোশাররফ।
তিনি কখনো আসেননি। কর্নেল ওসমানীর সঙ্গে খালেদ মোশাররফের সংক্ষিপ্ত টেলিফোন কথোপকথন। ওসমানী: খালেদ, এসব কি হচ্ছে? খালেদ: কিছুই হচ্ছে না স্যার, আপনি ট্যাঙ্কগুলোকে ঘরে যাওয়ার নির্দেশ দেন। ওসমানী: আমি বঙ্গভবনে যাচ্ছি, তুমিও আসো। আমার কথা বলি। মেজর রশিদ তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। খালেদ মোশাররফ: আমার সঙ্গে কি কথা? খুনি মেজররা যারা দেশ শাসন করছে তাদের সঙ্গে আমার কোনো কথা নেই। ওসমানী: বঙ্গভবনে জোর গুজব জিয়াকে হত্যা করা হয়েছে, তুমি কি জিয়াকে হত্যা করেছ? খালেদ মোশাররফ: আমি রক্তপাতে বিশ্বাস করি না। জিয়াকে আটক করা হয়েছে, হত্যা করা হয়নি। তবে বঙ্গভবনে ঢুকে একজনকে আমার হত্যা করার ইচ্ছে আছে। আপনি কি তার নাম শুনতে চান? তিনি প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক, শ্বেত সর্প। ওসমানী: কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে না। এই পর্যায়ে টেলিফোনের লাইন কেটে গেল। বঙ্গভবনের প্রেসিডেন্ট সাহেব জোহরের নামাজ শেষ করে চোখ বন্ধ করে জায়নামাজে বসে আছেন। তিনি দরুদে তুনাজ্জিনা পাঠ করছেন। মানব জীবনের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি লাভের জন্য এই দুয়ার শক্তি সর্বজন স্বীকৃত। মোস্তাক সাহেবের একাগ্র মনোযোগ ব্যাহত হলো। মেজর রশিদের গলা: আপনি দেখি বঙ্গভবনকে মসজিদ বানিয়ে ফেলেছেন। সারাক্ষণ নামাজ কালাম পড়লে রাষ্ট্রকার্য পরিচালনা করবেন কিভাবে? মোস্তাকের মুখে চলে এসেছিল, বলবেন, রাষ্ট্রকার্য পরিচালনার জন্য তো আপনারাই আছেন। তিনি শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। সব সময় সব কথা বলা যায় না। আপনার নামাজ কি শেষ হয়েছে? আমি জরুরি কাজ নিয়ে এসেছি। জরুরি কাজটা কি? আপনাকে দুশ্চিন্তা মুক্ত করা। খন্দকার মোস্তাক বললেন, আমার কিসের দুশ্চিন্তা? আমি কাউকে খুন করে ক্ষমতায় আসিনি, আমাকে জোর করে ক্ষমতায় বসানো হয়েছে। মেজর রশিদ কড়া গলায় বললেন, বুড়বাকের মতো কথা বলবেন না। আপনি ক্ষমতায় বসার জন্য জিভ বের করে বসেছিলেন। খন্দকার মোস্তাক বললেন, বাহাসের প্রয়োজন নাই, কি বলতে চান বলুন। সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে যে আটক করা হয়েছে এটা জানেন? জানি না। ডিজিএফআই আমাকে কোনো খবর দেয় না। তারা আমাকে ভাশুর জ্ঞান করে। ভাশুরকে সব কথা বলা যায় না। মেজর রশিদ বিরক্তির সঙ্গে বললেন, রসিকতা করবেন না, সময়টা রসিকতার জন্য উপযুক্ত না। খন্দকার মোস্তাক বললেন, অবশ্যই অবশ্যই। মেজর রশিদ বললেন, খালেদ মোশাররফ আমাদের ক্যান্টনমেন্টে নিজ নিজ রেজিমেন্টে ফিরে যেতে বলেছেন। এর অর্থ জানেন? এর অর্থ হলো সব স্বাভাবিক। ঘরের পাখি ঘরে ফিরিয়া গেল। ঘরে ফিরিয়া ধান খাইতে লাগিল। আবার রসিকতা? আলহামদুলিল্লাহ, রসিকতা কেন করব? আপনি যেমন আমার শালা না, আমিও তেমন আপনার দুলাভাই না যে কথায় কথায় রসিকতা করব। মেজর রশিদ হতাশ গলায় বললেন, রেজিমেন্টে ফিরে যাওয়া মানে সরাসরি কোর্ট মার্শালে উপস্থিত হওয়া। খালেদ মোশাররফ হচ্ছে ময়মনসিংহের ছেলে। এদের ঘাড়ের 3টা রগ থাকে তেরা। তেরা রগের কারণে সে আমাদের গুলি করে মারবে। নামকাওয়াস্তে কোর্ট মার্শাল হবে। বুঝতে পারছেন? পারছি। খন্দকার সাহেব মনে মনে বললেন, ঘরের পাখি ঘরে ফিরিয়া ধানের বদলে গুলি খাইয়া মরিল। মেজর রশিদ বললেন, আওয়ামী লীগের প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করে যাব। আওয়ামী লীগের সব নেতা শেষ করে দিয়ে যাব, বিশেষ করে যারা জেলে আছে তাদের। এদের খুঁজে বেড়াতে হবে না, সবাই একসঙ্গেই আছে। নেতা নির্মূলে আপনার কি সমর্থন আছে? খন্দকার মোস্তাক সঙ্গে সঙ্গে বললেন, আছে, সমর্থন আছে। এই কাজটা করতে পারলে দেশের জন্য বড় কাজ করা হবে। বাকশালের কবর হয়ে যাবে। দেশ চলতে শুরু করবে সোনার রথে। মেজর রশিদ বললেন, কাজ শেষ করে বিদেশ চলে যাওয়া যায়, সময় সুযোগ মতো আবার ফিরে আসা। খন্দকার মোস্তাক বললেন, অবশ্যই ফিরে আসবেন। আপনারা দেশের সূর্য সন্তান। আপনাদের ছাড়া দেশ চলবে কিভাবে? দেশে কেউ আপনাদের ছায়াও স্পর্শ করতে পারবে না। আমি ইনডেমনিটি বিলে সই করেছি, গেজেটে তা প্রকাশিত হয়েছে। আপনি কথা বেশি বলেন, কম কথা বলুন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা খেয়াল করুন। শফিককে থানা হাজত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামিকে কোর্টে চালান দিলে তাকে আর থানায় ফেরত আনা যায় না। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারে।
3 দিন ধরে শফিক জেলা হাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কেউ আসেনি। শফিক খবর পেয়েছে পুলিশের এই জিজ্ঞাসাবাদ নাকি ভয়ঙ্কর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরা মানুষও নাকি উঠে বসে সমস্ত অপরাধ স্বীকার করে আবার মৃত মানুষ হিসাবে মেঝেতে পড়ে যায়। জেলা হাজতে শফিকের পরিচয় হয়েছে বরিশালের আলিম ডাকাতের সঙ্গে। আলিম ডাকাত আটক হয়েছে এক পরিবারে 3 জনকে হত্যা করার জন্য। যে কোনো কারণেই হোক, আলিম ডাকাত শফিককে স্নেহের চোখে দেখছে। হাজতে তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। একজন হাজতি নিযুক্ত করেছে শফিকের গা হাত পা মালিশ করার জন্য। শফিক বলেছিল গা হাত পা মালিশের কোনো প্রয়োজন নেই। আলিম ডাকাত বলল, প্রয়োজন অবশ্যই আছে। পুলিশের মারের সময় যেন ব্যথা বেদনা কম হয়, এজন্যই শরীর তৈরি করা। পুলিশ যখন নিয়ে যাবে তখন 2টা ট্যাবলেট দিব, এক ফাঁকে গিলে ফেলবেন। এরপর পুলিশ যদি মারতে মারতে হাড্ডি ভেঙে ফেলে ব্যথা বেদনা হবে না। আরও টেকনিক আছে, সময় মতো সব শিখায় দেব। আলিম ডাকাতের মাধ্যমে শফিক অবন্তীকে একটা চিঠি পাঠিয়েছে। আলিম বলেছে চিঠি জায়গা মতো পৌঁছে গেছে। শফিক জানে না পৌঁছেছে কি না। অবন্তীকে লেখা শফিকের চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে লেখা, অবন্তী, আমি জেল হাজতে আছি। রাধানাথবাবু খুন হয়েছেন। পুলিশের হাস্যকর ধারণা খুন আমি করেছি। তোমার দাদাজানকে বলে তোমার পক্ষে কি সম্ভব আমাকে নরক থেকে উদ্ধার করা? ইতি শফিক। 3 নভেম্বর রাত 2:30। হঠাৎ জেলখানার পাগলা ঘণ্টি বাজতে লাগলো। শফিক পাগলা ঘণ্টি শুনে ধর্মর করে উঠে বসল। কারারক্ষীদের ছুটোছুটি দেখে যাচ্ছে, তারা কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আলিম ডাকাত শফিকের চিন্তিত মুখ দেখে বলল, নিশ্চিন্তে ঘুমান, এরা পাগলা ঘণ্টি বাজানোর প্র্যাকটিস করতেছে। পাগলা ঘণ্টি বাজানোর নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন নুরুজ্জামান। ঢাকা সেন্ট্রাল জেলার আইজি প্রিজনকে খবর দিয়ে এনেছেন। সেনাবাহিনীর রিসালদার মুসলেউদ্দিন অস্ত্র হাতে একদল সৈনিক নিয়ে এসেছে। তারা জেলখানায় ঢুকে কিছু দুষ্ট বন্দীকে শায়েস্তা করতে চায়। কি অদ্ভুত কথা! আইজি প্রিজন হতভম্ব হয়ে লক্ষ্য করলেন রিসালদার মুসলেউদ্দিন এবং তার লোকজনের ভাবভঙ্গি ভয়ঙ্কর। জেল গেট না খুলে দিলে তারা এখানেই খুনখারাপি করবে। তার নিজের জীবন নিয়েই এখন সংশয়। তিনি প্রেসিডেন্ট খন্দকার মোস্তাককে টেলিফোন করলেন, অবস্থা জানালেন। প্রেসিডেন্ট মোস্তাক নির্বিকার গলায় বললেন, যারা ঢুকতে চাচ্ছে তাদের ঢুকতে দিন। নুরুজ্জামান বললেন, স্যার আপনি কি বলছেন? খন্দকার মোস্তাক ধমক দিয়ে বললেন, আমি কি বলেছি আপনি শুনেছেন? আপনি কানে ঠসা না। স্যার জেল গেট খুলে দিতে বলছেন? মোস্তাক জবাব না দিয়ে টেলিফোন লাইন কেটে দিলেন। মুসলিউদ্দিনের বন্দুকের মুখে আইজি প্রিজন দলবল নিয়ে 1 নম্বর সেলে গেলেন। সেখানে তাজউদ্দিন এবং নজরুল ইসলাম ছিলেন। 2 নম্বর ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। এই দুজনকে 1 নম্বর সেলে আনা হলো। রিসালদার মুসলিউদ্দিন খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে 4 জনকে হত্যা করে। তাজউদ্দিন ছাড়া বাকি 3 জন তাৎক্ষণিকভাবে মারা যায়। তাজউদ্দিনের হাঁটুতে ও পেটে গুলি লেগেছিল। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন। তাকে পানি দেওয়ার মতো পরিবেশ ছিল না। মুসলিউদ্দিন চলে যাওয়ার পর আরেকটি ঘাতক দল আসে। এই দলের প্রধান নায়েক আলী। তাকে মৃত 4 নেতাকে দেখানো হয়। নায়েক আলী মৃত শবের উপরে বেয়নের চার্জ করে। 3 নম্বর সেলে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা আব্দুস সামাদ আজাদ। ঘাতকেরা তাকে কিছুই বলেনি। সবাই শেষ হলেও তিনি কেন টিকে থাকেন কে বলবে? রাজনীতির খেলা বোঝা বিচিত্র। আমি ব্যক্তিগতভাবে এই খেলা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। জেলখানার পাগলা ঘণ্টি বাজতেই থাকলো। সব বন্দী তখন জেগে উঠেছে। তারা প্রচণ্ড হইচই করছে, দরজায় বাড়ি দিচ্ছে। তারা তখনও কি ঘটেছে জানে না, তবে কাতরানি ধ্বনি এবং পানির কাতর উচ্চারণ শুনছে। শফিক এই উত্তেজনা সহ্য করতে পারল না। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রাত থেকেই তার এপিলেপসির শুরু। শফিক তার প্রতিটি এপিলেপটিক সিজারের আগে কালাপাহাড়কে দেখত। কালাপাহাড় নাকি মানুষের মতো গলায় বলতো, সাবধান, এখনই ঘটনা ঘটবে, শুয়ে পড়েন,
দাঁতের ফাঁকে কিছু একটা রাখেন, না রাখলে জিহ্বা কেটে যাবে। জেল হত্যা বিষয়ে আইজি প্রিজনের জবানবন্দি তুলে দেওয়া হলো অধ্যায়ের শেষে। এই জবানবন্দি 21 বছর পরে উদ্ধার করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল জেলে কী কাণ্ড ঘটেছে তা কেউ জানে না। প্রেসিডেন্ট সাহেব জানেন এবং ডিজেএফআই প্রধান মেজর জেনারেল খলিল জানেন। এই দুজনের কেউই মুখ খুলছেন না। প্রেসিডেন্ট আছেন বঙ্গভবনে। রাত 4টায় তিনি ঘুমোতে গেছেন। তখনও তিনি জানেন না বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত 300 সৈনিকের পদাতিক দল নিয়ে মেজর ইকবাল বঙ্গভবন ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। নভেম্বর মাসের হালকা শীতে প্রেসিডেন্ট সাহেবের ভালো ঘুম হচ্ছিল। ঘুম ভাঙল বিকট শব্দে। কি হচ্ছে বলে তিনি জেগে উঠলেন। কি হচ্ছে কেউ বলতে পারল না। বঙ্গভবনের উপর দিয়ে বিকট শব্দে 2টি মিগ বিমান উড়ে গেল। তার মধ্যে একটি আবার ফিরে এসে বঙ্গভবনের উপর দিয়ে চক্কর খেতে লাগল। মিগ বিমানের সঙ্গে যুক্ত হলো 2টি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির সঙ্গে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। প্রেসিডেন্ট মোস্তাক আতঙ্কে অস্থির হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি কর্নেল ওসমানীকে টেলিফোন করে কাঁদো কাঁদো গলায় তক্ষুনি বঙ্গভবনে আসতে বললেন। প্রেসিডেন্টের জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে। প্রেসিডেন্ট চায়ের কাপে বড় চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেললেন। তিনি হাঁ করে বসে আছেন। মুখের জ্বলুনি কমছে না। মাথার উপরে মিগ বিমান চক্কর দিচ্ছে। তারা কি বোমা বর্ষণ করবে? তিনি বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন? কবর দেওয়ার মতো শরীরের কোনো অংশ কি অবশিষ্ট থাকবে? মনে হয় না। রেডিও বাংলাদেশ নীরব। তার মানে বড় কিছু একটা ঘটেছে। সেটা কি? ওসমানী বঙ্গভবনে ঢোকার পর জানা গেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের 4th বেঙ্গল রেজিমেন্ট এক রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়েছে। খালেদের সঙ্গে আছেন তার অতি ঘনিষ্ঠ সহচর 46 ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ক্যান্টনমেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এয়ার মার্শাল তোয়াফ খালেদকে সমর্থন জানিয়েছেন। তার নির্দেশেই আকাশে মিগ বিমান উঠছে। শুধু যে ভয় দেখানোর জন্য উঠছে তা না, ফারুকের ট্যাঙ্ক বহরের উপরে বোমা বর্ষণের পরিকল্পনাও তার আছে। খালেদ মোশাররফের নির্দেশে 46 বেঙ্গল রেজিমেন্টের আন্টি ট্যাঙ্ক কামান নিয়ে বঙ্গভবন ঘিরে ফেলল। পুরোপুরি যুদ্ধ অবস্থা। একদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনী, অন্যদিকে ফারুকের ট্যাঙ্ক ও আর্টিলারি বহর। 2 দলই মুখোমুখি বসা। সেনাবাহিনী প্রধান জিয়া বন্দী। জিয়ার বাসভবন ঘিরে রাখা সৈন্যদলের প্রধান মেজর হাফিজকে জিয়া জিজ্ঞেস করলেন, আমি কি বন্দী? মেজর হাফিজ হাসলেন। এই হাসির অর্থ জেনারেল জিয়া বুঝতে পারলেন না। অজানা আশঙ্কায় অস্থির হয়ে বেগম জিয়া টেলিফোন করলেন ওসমানীকে। তার একটাই অনুরোধ, জিয়াকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে খালেদ মোশাররফ 3টি দাবি পাঠিয়েছেন। দাবিগুলো হচ্ছে: 1. সমস্ত ট্যাঙ্ক ও কামান ক্যান্টনমেন্টে ফেরত আসবে। শহরে কিছুই থাকবে না। 2. বঙ্গভবনে বসে ফারুক রশিদের দেশ চালানোর অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেইন অফ কমান্ড মানতে হবে। 3. জিয়া চিফ অফ স্টাফ থাকতে পারবেন না। মেজর ফারুক, মেজর রশিদ, ওসমানী এবং প্রেসিডেন্ট রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। খালেদ মোশাররফের 3 দাবি নিয়ে আলোচনা চলছে। ফারুক বললেন, আমি আমার ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে যুদ্ধ করব। ক্যান্টনমেন্টে আমার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যাঙা হয়ে যাবেন। ফারুক চোখ মুখ লাল করে বললেন, ব্যাঙা হয়ে যাব মানে কি? উপর থেকে যখন বোমা পড়বে তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন। একে বলে ব্যাঙা হয়ে যাওয়া। ফারুক বললেন, জটিল সময়ে আপনার 3য় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ। প্রেসিডেন্ট বললেন, রসিকতা বাদ, এখন একটা প্রস্তাব দেই। আপনাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আমার প্রস্তাব নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। মাথা গরম করবেন না। আপনারা দেশত্যাগ করবেন, আমিও দেশত্যাগ করব। কর্নেল ওসমানী অবাক হয়ে বললেন, দেশত্যাগ করে আপনি কোথায় যাবেন? প্রেসিডেন্ট বললেন, আমি বঙ্গভবন ছেড়ে আগামসী লেনের নিজ বাড়িতে চলে যাব। এটাই আমার জন্য দেশত্যাগ। খালেদ মোশাররফ বিকাল 3টায় জেল হত্যার খবর পেলেন। তিনি শীতল গলায় বললেন, এক জীবনে অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না।
তবে খন্দকার মোস্তাকের বুকে আমি নিজ হাতে 4টা বুলেট ঢুকিয়ে দেব। 4 নেতার সৌজন্যে 4 বুলেট। ফারুক রশিদ গংয়ের অবসানও আমি ঘটাতে যাচ্ছি। প্রয়োজনে বঙ্গভবন আমি ধুলায় মিশিয়ে দেব। খালেদ মোশাররফ বঙ্গভবনের উদ্দেশ্যে নিজেই যুদ্ধযাত্রা করলেন। তখন সময় সন্ধ্যা 7টা। একটু আগেই মাগরিবের আজান হয়েছে। একই সময়ে তেজগাঁ বিমানবন্দরে একটা বিমান ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানে আছেন মেজর ফারুক, মেজর রশিদ সহ 17 জন সেনা কর্মকর্তা এবং তাদের পুত্রকন্যা। মহিলাদের অনেককেই নীরবে অশ্রুবর্ষণ করতে দেখা গেল। ব্রিগেডিয়ার খালিদ মোশাররফের বঙ্গভবনের গেট দিয়ে ঢোকার মুহূর্তে তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ বিমান ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ল। আইজি প্রিজন নুরুজ্জামানের জেল হত্যা রিপোর্ট। 1975-এর 3 নভেম্বর ভোর 3টায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটা ফোন পাই। তিনি আমার কাছে জানতে চান, ঢাকা সেন্ট্রাল জেলে কোনো সমস্যা আছে নাকি। আমি জানালাম, ঠিক এই মুহূর্তে অবস্থা আমার জানা নেই। এরপর তিনি আমাকে জানালেন, কয়েকজন বন্দীকে জোর করে নিয়ে যেতে কিছু সেনা সদস্য জেল গেটে যেতে পারে। আমি যেন জেল গার্ডদের সতর্ক করে দেই। সেই অনুযায়ী আমি সেন্ট্রাল জেলে ফোন করি এবং জেল গেটে দায়িত্বে থাকা ওয়ার্ডারকে মেসেজটি জেলারকে পৌঁছে দিতে বলি, যাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 3-4 মিনিট পর বঙ্গভবন থেকে আরেকজন আর্মি অফিসারের টেলিফোন পাই। তিনি জানতে চান আমি ইতিমধ্যে জেল গার্ডদের সতর্ক করে দিয়েছি কিনা। আমি ইতিবাচক জবাব দেওয়ার পরে তিনি আমাকে নিরাপত্তা ব্যবস্থা স্বচক্ষে দেখার জন্য জেল গেটে চলে যেতে বলেন। আমি তখন ঢাকা সেন্ট্রাল জেলে ডিআইজি প্রিজনকে ফোন করি। খবরটা জানিয়ে আমি তাকে তৎক্ষণাৎভাবে জেল গেটে চলে যেতে বলি। দেরি না করে আমিও জেল গেটে চলে যাই এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে যাওয়া জেলারকে আবার গার্ডদের সতর্ক করে দিতে বলি। এরই মধ্যে ডিআইজিও জেল গেটে পৌঁছে যান। বঙ্গভবন থেকে পাওয়া খবরটা আমি আবার তাদেরকে জানাই। এর পরপরই মেজর রশিদের আরেকটি ফোন পাই। তিনি আমাকে জানান, কিছুক্ষণের মধ্যেই জনৈক ক্যাপ্টেন মোসলেম জেল গেটে যেতে পারেন। তিনি আমাকে কিছু বলবেন। তাকে যেন জেল অফিসে নিয়ে যাওয়া হয় এবং 1 জনাব তাজউদ্দিন, 2 জনাব মনসুর আলী, 3 জনাব সৈয়দ নজরুল ইসলাম, 4 জনাব কামারুজ্জামান, এই 4 জন বন্দীকে যেন তাকে দেখানো হয়। এ খবর শুনে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই এবং টেলিফোনে প্রেসিডেন্টকে খবর দেওয়া হয়। আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট জানতে চান আমি পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছি কিনা। আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার নির্দেশ দেন। কয়েক মিনিটের মধ্যে 4 জন সেনা সদস্য সহ কালো পোশাক পরা ক্যাপ্টেন মোসলেম জেল গেটে পৌঁছান। ডিআইজি প্রিজনের অফিস কক্ষে ঢুকেই তিনি আমাদের বলেন, পূর্বলিখিত বন্দীদের যেখানে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে যেতে। আমি তাকে বলি, বঙ্গভবনের নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কিছু বলবেন। উত্তরে তিনি জানান তিনি তাদের গুলি করবেন। এ ধরনের প্রস্তাবে আমরা সবাই বিমূঢ় হয়ে যাই। আমি নিজে এবং ডিআইজি প্রিজন ফোনে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। সে সময় জেলারের ফোনে বঙ্গভবন থেকে মেজর রশিদের আরেকটি কল আসে। আমি ফোন ধরলে মেজর রশিদ জানতে চান ক্যাপ্টেন মোসলেম সেখানে পৌঁছেছেন কিনা। আমি ইতিবাচক জবাব দেই এবং তাকে বলি, কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেন মোসলেম বন্দুকের মুখে আমাকে ডিআইজি প্রিজন, জেলার ও সে সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেন, যেখানে উপরিল্লিখিত বন্দীদের রাখা হয়েছে। ক্যাপ্টেন ও তার বাহিনীকে যখন উন্মাদের মতো লাগছিল এবং আমাদের কারো তাদের নির্দেশ অমান্য করার উপায় ছিল না। তার নির্দেশ অনুযায়ী পূর্বলিখিত 4 জনকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয় এবং একটি রুমে আনা হয়। সেখানে জেলার তাদের শনাক্ত করেন। ক্যাপ্টেন মোসলেম এবং তার বাহিনী তখন বন্দীদের গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর নায়েক এ আলীর নেতৃত্বে আরেকটি সেনাদল সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত হতে জেলে আসে। তারা সরাসরি সেই ওয়ার্ডে চলে যায় এবং পুনরায় তাদের মৃতদেহ বেয়নেট চার্জ করে। স্বাক্ষর এন জামান, মহাকারা পরিদর্শক, 5/11/75। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল।